সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় কি তাহলে যুদ্ধবিরতি ভেঙে গেছে? এদিকে হামাস নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, দাবি ট্রাম্পের। আরও থাকছে, গাজার ক্ষমতা ভবিষ্যতে কার হাতে থাকবে এখনও নিশ্চিত নয় জেডি ভ্যান্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটা ছোট্ট আবেদন। এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন তো, একটা ভূমি যার মাটিতে কখনো শান্তি নামেনি, যেখানে আজও শিশুর কান্না মিশে আছে ধোঁয়ার গন্ধে, যেখানে প্রতিটি প্রভাত মানে নতুন শোকের বার্তা। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও আবারও আগুনে পড়ছে গাজা। শিশুরা দৌড়াচ্ছে ভয়ে, আর মায়ের কণ্ঠ কাঁপছে মৃত্যুর আতঙ্কে। মধ্যপ্রাচ্যের নতুন এই উত্তাল হাওয়া। ট্রাম্প বলছেন কয়েকটি দেশ নাকি প্রস্তুত সেনা পাঠাতে। তাহলে কি গাজা আবারও রণক্ষেত্র হতে চলেছে? আর গাজার ক্ষমতা ভবিষ্যতে কার হাতে থাকবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি আপনার মনে হয় মানবতার পক্ষে থাকা এখন সময়ের দাবি, তাহলে নিচে কমেন্টে লিখুন গাজায় স্থায়ী শান্তি চাই। আর যদি আপনি চান সত্য খবর, নির্ভীক বিশ্লেষণ আর মানবতার কণ্ঠ পৌঁছে যাক প্রতিটি ঘরে, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য নয়, মানবতার পক্ষে একটি কণ্ঠ যোগ করা। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গাজায় কি তাহলে যুদ্ধবিরতি ভেঙে গেছে? ইসরায়েলের হামলায় নিহত এক ফিলিস্তিনি শিশুর মরদেহ মেডিকেল সূত্র অনুযায়ী ২০ অক্টোবর ২০২৫-এ মধ্য গাজার আল ঔদা হাসপাতালে দাফনের প্রস্তুতির সময়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি চলার মধ্যেও গত কয়েকদিনে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩০ জন। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে উত্তেজনা চলার মধ্যে ইসরায়েলি সেনারা একাধিকবার নিরস্ত্র ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন এবং গাজায় বোমা বর্ষণ করেছেন। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত রোববার। ইসরায়েল দাবি করেছে তাদের নিয়ন্ত্রণাধীন রাফা এলাকায় হামাস যোদ্ধারা তাদের সেনাদের উপর হামলা করেছেন, আর এই অভিযোগ তুলে তারা গাজায় হামলা চালিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসা হয়। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় নির্বিচার ও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় মোট ৬৮,০০০-এর বেশি মানুষ নিহত এবং ১,৭০,২০০ মানুষ আহত হয়েছেন। গাজায় ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞকে জাতিসংঘ সমর্থিত একটি কমিশন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জাতিগত নিধন হিসেবে উল্লেখ করেছে। এখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে কিছু প্রশ্ন উঠছে। তা হল, যুদ্ধবিরতি আসলে কি ভেঙেছে? এখনও কি যুদ্ধবিরতি চলছে? ফিলিস্তিনি জনগণ কি শেষ পর্যন্ত শান্তি ও সহায়তা পাচ্ছেন? এ ব্যাপারে এখন পর্যন্ত আমরা যা জানি। কেন বলা হচ্ছে যুদ্ধবিরতির লঙ্ঘন হয়েছে? ইসরায়েলি সেনাবাহিনী গত রোববার বলেছে হামাস চুক্তি লঙ্ঘন করেছে এবং রাফায়ে সংগঠনটির ২ যোদ্ধা ২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছেন। এরপর ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক ও বিস্তৃত হামলা চালায়। হামাসের সশস্ত্র ভাগ কাসেম ব্রিগেডস বলেছে তারা কোনো সংঘর্ষের খবর জানে না। তাদের দাবি, রাফা এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় কোনো ফিলিস্তিনি যোদ্ধার সাথে ব্রিগেডসের যোগাযোগ হয়নি। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে একটা অভিযোগই তোলা হয়েছে তা নয়। ইসরায়েল বলেছে হামাস ২৮ জিম্মির মরদেহ ফেরত দেওয়ার ক্ষেত্রে দেরি করছে। এই জিম্মিরা গাজায় ইসরায়েলের বোমা হামলার সময় নিহত হয়েছিলেন। হামাস শুরু থেকেই বলে আসছে যুদ্ধে বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচ থেকে সব জিম্মির মরদেহ এবং প্রায় ১০,০০০ ফিলিস্তিনির মরদেহ খুঁজে বের করতে ভারী খননযন্ত্রের প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের দেওয়া ২০ দফা প্রস্তাবের ভিত্তিতে এই যুদ্ধবিরতি হয়েছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি উপস্থাপন করে এবং কাতার, মিশর ও তুরস্কের সহায়তায় যুদ্ধবিরতি মধ্যস্থতা করা হয়। যুদ্ধবিরতির শর্তগুলো কী ছিল? যুক্তরাষ্ট্রের দেওয়া ২০ দফা প্রস্তাবের ভিত্তিতে এই যুদ্ধবিরতি হয়েছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি উপস্থাপন করে এবং কাতার, মিশর ও তুরস্কের সহায়তায় যুদ্ধবিরতি মধ্যস্থতা করা হয়। হামাস বলছে তারা সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং একটি স্বাধীন ফিলিস্তিনি প্রশাসনের হাতে গাজার শাসনভার তুলে দেওয়ার শর্ত গ্রহণ করেছে। বাকি দাবিগুলোর বিষয়ে হামাস বলেছে এগুলোকে একটি অন্তর্ভুক্তমূলক ফিলিস্তিনি জাতীয় কাঠামোর মধ্যে রেখে সমাধান করতে হবে। তারা ওই কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হবে এবং এতে তারা সক্রিয়ভাবে ভূমিকা রাখবে। ইসরায়েল কি চুক্তির শর্ত মানছে? গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় বলেছে ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং অন্তত ৯৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গত শুক্রবার ইসরায়েলি সেনারা একটি সাধারণ যানে গুলি চালান, এতে জাইতুন এলাকার আবু সাবান পরিবারের ১১ জন সদস্য নিহত হন। এর মধ্যে ৭ জন শিশু এবং ৩ জন মহিলা ছিলেন। পরিবারটি তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল। গত রোববার গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও অন্যান্য হামলায় কয়েকজন নিহত হন। গতকাল ইসরায়েল আবার চুক্তি মেনে চলবে বলে ঘোষণা দেওয়ার পরও তারা গাজার উত্তরাঞ্চলের সুজাইয়া এলাকায় কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি ওই ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করেছিলেন। তারা হলুদ সীমারেখা অতিক্রম করেছেন। যুদ্ধবিরতি শুরুর পর গাজায় যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে এসেছে তাকে হলুদ সীমা বলা হয়। এই সীমানা পেরোনোর ক্ষেত্রে ফিলিস্তিনিদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের উপর সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে এবং রাফা ক্রসিং বন্ধ রেখেছে। গত মঙ্গলবার জাতিসংঘকে ইসরায়েল বলেছে তারা কেবল ৩০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে, যা চুক্তিতে উল্লেখিত সংখ্যার অর্ধেক। হামাস কি চুক্তির শর্ত মানছে? হামাস ২০ জীবিত জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে এবং বারবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ২৮ জিম্মির মধ্যে ১২ জনের মরদেহ উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। গত শুক্রবার হামাস আবারও বলেছে তারা চুক্তির শর্ত মেনে চলতে প্রতিশ্রুতবদ্ধ। তবে ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা খুবই কঠিন। হামাস যখন জিম্মির মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তখন গাজার উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স বলেছে অঞ্চল জুড়ে ১০,০০০-এর বেশি ফিলিস্তিনির মরদেহ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। গত শুক্রবার হামাস আবারও বলেছে তারা চুক্তির শর্ত মেনে চলতে প্রতিশ্রুতবদ্ধ, তবে ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা খুবই কঠিন। মানুষ কি বাড়ি ফিরতে পারছেন? সত্যি কথা বলতে না। ইসরায়েলের বোমা হামলায় পুরো এলাকা চিহ্নিত হয়ে গেছে, এতে তারা এলাকায় ফিরে তাদের বাড়ির ঠিকানা চিহ্নিত করতে পারছেন না। তাছাড়া ইসরায়েল একটি অদৃশ্য হলুদ রেখা টেনে রেখেছে। ওই রেখার বাইরে গেলে ফিলিস্তিনিরা গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকেন। বিষয়টি অনেকের মধ্যে ভয় তৈরি করেছে, বিশেষ করে তারা যারা জানেন না তাদের বাড়ি হলুদ রেখার ইসরায়েলি অংশে নাকি ফিলিস্তিনি অংশে, তা নিয়ে তারা ভয়ে আছেন। একটি খসড়া মানচিত্রে দেখা গেছে হলুদ রেখা টেনে দেওয়ার মধ্যে দিয়ে গাজার প্রায় ৫৮% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। মানবিক সাহায্য অবরুদ্ধ রাখায় গাজায় খাদ্য ও অন্যান্য অপরিহার্য সম্পদ মারাত্মকভাবে কমে গেছে। ইসরায়েল সরকার পুরোপুরি সেনা প্রত্যাহারের কোনো প্রতিশ্রুতি দেয়নি। তারা বলেছে নতুন করে সন্ত্রাসের ঝুঁকি না দেখা দিলে তারা একটি বাফার জোন মেনে চলবে। বিশেষজ্ঞরা মনে করেন শর্তের এসব ফাঁকফোকর ইসরায়েলকে গাজায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান করার সুযোগ দেবে। তাহলে যুদ্ধবিরতি চলছে নাকি ভেঙে গেছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। তিনি আবারও বলেছেন মার্কিন কর্মকর্তারা পরিস্থিতি খুবই শান্তপূর্ণ রাখতে নজর দেবেন। ইসরায়েলের হামলায় রোববার কয়েকজন নিহত হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী বলেছে
গাজায় যুদ্ধবিরতি আবার শুরু হয়েছে এবং সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। হামাস বলেছে তারা এখনও যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে প্রতিশ্রুতবদ্ধ। এদিকে হামাস নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, দাবি ট্রাম্পের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন তিনি এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আছেন। চুক্তি ভঙ্গ করলে দ্রুততম সময়ে ক্ষিপ্র ও ভয়ঙ্করভাবে নিশ্চিহ্ন করা হবে হামাসকে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন হামাসকে নির্মূল করার কাজে তাকে সাহায্য করতে আগ্রহী মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মিত্রদেশ। ট্রাম্পের অনুরোধ মাত্রই গাজার উদ্দেশ্যে ভারী অস্ত্রশস্ত্রসহ সেনা পাঠাবে তারা। যদিও মধ্যপ্রাচ্যের কোন দেশগুলো এমন প্রতিশ্রুতি দিয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প। এর আগে গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হামাসকে সুযোগ দেবেন বলে জানিয়েছিলেন তিনি। তবে স্বাধীনতাকামী গোষ্ঠীটি চুক্তি ভঙ্গ করলে তাদের সম্পূর্ণ নির্মূল করা হবে বলেও হুমকি দেন তিনি। আরও থাকছে, গাজার ক্ষমতা ভবিষ্যতে কার হাতে থাকবে এখনও নিশ্চিত নয় জে.ডি. ভ্যান্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স স্বীকার করেছেন যে গাজা উপত্যকার ক্ষমতা ভবিষ্যতে কার হাতে থাকবে তা তারা এখনই বলতে পারছেন না। তবে তিনি বলেছেন আপাতত গাজাকে পুনর্গঠন এবং অসামরিকীকরণের দিকে মনোযোগ দিচ্ছে ওয়াশিংটন। ইসরায়েলের রাজধানী জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র যা প্রত্যাশা করেছিল বাস্তবে পরিস্থিতি তার চেয়েও ভালো এবং তিনি প্রত্যাশা করছেন এই যুদ্ধবিরতির মধ্য দিয়েই গত 2 বছরের যুদ্ধের ভয়াবহ স্মৃতি পিছনে ফেলে আসা শুরু করবেন ইসরায়েল ও ফিলিস্তিনের বাসিন্দারা। এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন ভবিষ্যতে গাজার শাসন ক্ষমতা কার হাতে থাকবে। জবাবে ভ্যান্স বলেন এ প্রশ্নের উত্তর আমি জানি না, তবে এখন আমাদের প্রয়োজন গাজাকে পুনর্গঠন করা এবং এটা নিশ্চিত করা যে ফিলিস্তিনিরা এখানে বসবাস করবে এবং গাজা ভবিষ্যতে আর কখনো ইসরায়েলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে না। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে 250 জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে পরের দিন 8 অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। সেই অভিযানে নিহত হয়েছেন 67,000-এরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন 1,70,000-এর অধিক। গত 29 সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস এবং ইসরায়েল উভয়েই সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় 20টি পয়েন্ট রয়েছে। তার মধ্যে একটি পয়েন্টে বলা হয়েছে যুদ্ধবিরতির পর তিনি এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি হবে। সেই কমিটির অধীনে গাজায় একটি অরাজনৈতিক টেনোক্রেট সরকার গঠন করা হবে। সেই সরকারই আপাতত গাজার যাবতীয় বিষয় দেখভাল করবে। এদিকে ট্রাম্পের প্রস্তাবিত সেই টেনোক্রেট সরকারে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছে হামাস এবং ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাবান রাজনৈতিক গোষ্ঠী ফাতাহ উভয়ই। হামাস এবং ফাতাহ রাজনৈতিক মতাদর্শের দিক থেকে পরস্পরের থেকে বিপরীত এবং উভয়ে একে অন্যের প্রতি ব্যাপক বৈরী ভাবাপন্ন।